হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ ভয়ের। আমি বেশি কথা বাড়াবো না। আজকের যে ঘটনাগুলি আছে আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকের যে প্রথম দুটি ঘটনা আছে সেই দুটি ঘটনা একই জনই পাঠিয়েছে এবং তিনি ঘটনা দুটি যেভাবে লিখেছে আমি ঘটনা দুটি ঠিক সেভাবেই পড়ব। এবং তারপরে আছে বীরভূমের একটি ব্রাহ্মণ পরিবারের ঘটনা। ঘটনাটিও কিন্তু বেশ ভয়ের। আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা লিখেছে আসিফ খান এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে, এই ঘটনাটি একজনের সাথে ঘটেছিল। তার ভাষায় বলছি। আমি মুসলিম। অনেকেই জানেন মুসলিমদের শেষ রাতের দিকে ফাজরের নামাজ পড়তে হয়। মসজিদের আজান শুনে আমি রাত 4টের দিকে বের হলাম। মসজিদে গিয়ে দেখি তেমন কেউ আসেনি। আমি একা বসেছিলাম। এই সময় দেখি একজন মসজিদের এক পাশে নামাজ পড়ছে। আমি একটু অবাক হলাম, কারণ সে নামাজ পড়েই গেল। কিন্তু আমাদের মুসলিমদের নিয়ম হলো একসাথে নামাজ পড়তে হবে। আমি ভাবলাম এই ভুলটি তাকে ধরিয়ে দেব, কিন্তু আমি আর বাইরে তাকে খুঁজে পেলাম না। সে যেন অদৃশ্য হয়ে গেল। তার পরের দিনও সেই একই ঘটনা ঘটল। আমি আজান শুনে বের হলাম। মসজিদে গিয়ে দেখি ওই লোকটি একাধিক নামাজ পড়ে চলে গেল মসজিদ থেকে। একটু পর মসজিদে আরও কিছু লোক আসলো আর আমরা একসাথে নামাজ পড়লাম। আমি ওই লোকটির কথা ভাবতে থাকলাম, কেন লোকটি একা একা আগে আগে নামাজ পড়ে চলে যায়, আর লোকটি যখন মসজিদের বাইরে যায় তখন তাকে আর দেখা যায় না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ব্যাপারটি রহস্যময়। আর লোকটি বা কে? আজকেও যথারীতি মসজিদের আজান শুনে আমি বের হলাম। মসজিদে গিয়ে দেখি সেই লোকটি এক পাশে নামাজ পড়ছে। নামাজ পড়া শেষ হলে আমি তার কাছে গেলাম। তিনি আমাকে দেখে একটু ঘাবড়ে গেল। আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিলেন। এবার আমি তাকে বললাম, আপনি এভাবে কেন একা একা নামাজ পড়েন? এইভাবে নামাজ পড়লে তো নামাজ হবে না। তিনি আমাকে বলল, আমাদের নিয়মকানুন অন্যরকম। এই সময় মসজিদে কিছু লোক আসতে শুরু করেছিল। ওই লোকটি তাড়াতাড়ি উঠে পড়ল আর বাইরে চলে গেল। আর তাকে দেখা গেল না। আমি আর কিছুই বুঝতে পারলাম না। একটুকু বুঝতে পারলাম যে লোকটি আমাদের মতো মানুষ না। এবার আমার একটু দ্বিধা কাজ করছিল আর চিন্তা করছিলাম যে আচ্ছা, আমি কি লোকটাকে এভাবে বলাতে সে কিছু মনে করলো কিনা। পরের দিন আমি রাত 4টের দিকে আজান শুনে বের হলাম। একা একা হাঁটছি। হঠাৎ একটি ঝোপের আড়ালে আমি সেই লোকটিকে দেখলাম। সে একা না, তার সাথে আরও একটি লোক ছিল। তারা আমার থেকে 10 হাত দূরে দাঁড়িয়েছিল। তারা আমাকে সালাম দিল আর আমাকে নিয়ে দুজন কি যেন আলাপ করছিল। আমি একটু অবাক হলাম। ওদের কাছে যেতে সাহস পাচ্ছিলাম না। এই সময় কারো ডাকে আমি একটু অন্যদিকে তাকালাম। দেখলাম মসজিদের হুজুর আমার দিকে ডাকছে। তিনিও মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। তিনি আমাকে বলল, চলো মসজিদে নামাজ পড়ে আসি। আমি হুজুরকে ওই লোকটি দুটির কথা বললাম। এই সময় দেখলাম ওই লোক দুটি অদৃশ্য হয়ে গেছে। আমি হুজুরকে এই কথা বলতেই হুজুর বলল, আমি ওদেরকে চিনি। আমি বললাম, কারা ওরা? হুজুর বলল, চলো আগে মসজিদে যাই, নামাজ পড়ে বলছি। নামাজ শেষ হলে হুজুর আমাকে বলল, ওরা জিন আর ওদের নামাজ পড়ার নিয়মকানুন ভিন্ন। ওরা গভীর রাতেই নামাজ পড়ে আর সবার চোখে এরা দেখা দেয় না। আমি এবার বললাম, ওরা আমাকে এভাবে দেখা দিল কেন? হুজুর বলল, ওরা তোমাকে পছন্দ করেছিল, তাই তোমাকে দেখা দিয়েছে। আর সবাই ওদের দেখতে পায় না। হয়তো তোমার মাঝে কিছু ভালো গুণ থাকার কারণে এভাবে ওদের দেখতে পেয়েছ। যাই হোক, তুমি আর এই ব্যাপারে বেশি কৌতূহলী হও না। মসজিদে এসে নামাজ পড়বে, কিন্তু কখনো ওদের দেখলে ওদের ভুল ধরতে যাবে না, কারণ ওদের নিয়মকানুন মানুষের থেকে আলাদা। তবে ওরা ভালো জিন, তোমার কোনো ক্ষতি করবে না। আমি হুজুরের উপদেশ মেনে নিলাম এবং বাড়ি চলে যাই। এটাই ছিল ঘটনা।
প্রথম ঘটনাটা কিন্তু বেশ একটা ক্লিয়ার ঘটনা, খুব সুন্দর সহজ ভাষায় ঘটনাটি লিখেছে এবং খুবই অদ্ভুত ঘটনাটি। তোমাদের কারোর সাথে যদি এরকম জিন বিষয়ে কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। আমি জিমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা খুব সহজেই সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই। আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো, যারা ঘটনা শুনছো, তারা ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে। এবং লাইক এবং কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা লাইক আর কমেন্ট না করলে রিচ অনেকটাই কমে যায়। আমি চলে যাচ্ছি তারই দ্বিতীয় ঘটনায়। তিনি দ্বিতীয় ঘটনাটি যেভাবে লিখেছে আমি তার ভাষাতেই পড়ছি। সেদিন রাত 12টার কাছাকাছি বাজে। আমাদের ওখানে নির্মল রায়ের হোটেল বলে একটা জিনিস আছে। নির্মল রায় কাকা সেই হোটেলেই বসে আছি। এই হোটেলে নিয়মিত কাস্টমার আমি। এখানে প্রায় খাবার খেতে আসি। ভাত, খিচুড়ি, রুটি, সিঙ্গাড়া, লুচি, মোগলাই তরকারি, বিভিন্ন জিনিস পাওয়া যায়। তবে এই হোটেলের মিষ্টি সুনাম আছে বেশ। এখনও বিয়ে থা করিনি, তাই হোটেলেই মাঝে মাঝে খেতে হয়। নির্মল রায়ের সাথেও একটা জানাশোনা হয়ে গেছে। আজকে জ্যোৎস্না রাত, পথে লোকজন তেমন দেখা যাচ্ছে না। আমি হোটেলে বসে টিভি দেখছিলাম। একটি টিভি আছে এই হোটেলে। মাঝে মধ্যে এই হোটেলে বসেই ক্রিকেট খেলা দেখি, বিভিন্ন বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করি। আজকেও দেশের পরিস্থিতি নিয়ে আলাপ করছিলাম আর টিভি দেখছিলাম। হোটেলের ভেতরে কাস্টমার একেবারে নেই। হঠাৎ চোখে পড়ে গেল রাস্তার দিকে দুজন অদ্ভুত লোক ওই হোটেলের দিকেই আসছে। দুজন প্রায় 6 ফুটের ওপরে লম্বা। ওদের গায়ে লম্বা পাঞ্জাবি, মুখ ও কাপড় দিয়ে ঢাকা। নির্মলবাবু তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। ওরা নির্মলবাবুর কাছে কিছু মিষ্টির অর্ডার দিল। হোটেলের কর্মচারী নিখিলকে নির্মলবাবু বলল, তাড়াতাড়ি 10 কেজি মিষ্টি প্যাকেট করে দে। নিখিল পকেট করে রেডি করলো। ওরা আমার দিকে একটু আর চোখে তাকালো। মিষ্টির প্যাকেট হয়ে গেলে টাকা দিয়ে দ্রুত ওরা হোটেল ত্যাগ করলো। আমি নির্মল রায়কে বলছিলাম দাদা এরা কারা? নির্মল রায় জানালো, এরা প্রায় মিষ্টি কিনতে আসে আর দ্বিগুণ দাম দিয়ে চলে যায়। কোন পথ দিয়ে যায় ঠিক বোঝা যায় না। মঙ্গলবার করে আসে, তবে প্রত্যেক মঙ্গলবার না, আর রাত 12টা-1টার দিকেই আসে। হোটেলের আর এক কর্মচারী রিয়াজ বলল, এরা জিন। আমি ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টিং হলাম। আচ্ছা, আপনি এদের পরিচয় জানতে চাননি? নির্মল রায়কে প্রশ্ন করতেই সে বলল, কি দরকার, মিষ্টি কিনছে, টাকা দিচ্ছে, তা আবার দ্বিগুণ। তাছাড়া সাহস পাইনি। আমি হোটেল থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পরবর্তী মঙ্গলবারের অপেক্ষা করছিলাম যে ওরা আসে কি না। তার আগে হোটেল থেকে ভাত খেয়েছি, চা ও 2 কাপ খাওয়া হয়ে গেছে। আজকে হোটেলে নির্মলবাবু, হোটেলের 2 কর্মচারী নিখিল, রিয়াজ আছে। এছাড়া এই হোটেলের নিয়মিত কাস্টমার অসীমবাবু আছে। অসীমবাবু পুলিশের চাকরি করেন। এই হোটেলের আড্ডা দেন, চা সিগারেট খান। কথা প্রসঙ্গে সেও এই জিনের ব্যাপারটি জানতে পেরে সেগুলো বিশ্বাস করে না, ইনি বলে। সে বলল, আরে মশাই, ভূত টুত বলে কিছু হয় না এই পৃথিবীতে, সবই ভণ্ডামি। আমি অসীমবাবুকে বললাম, আজকে একটু অপেক্ষা করুন, তাহলে দেখতে পারবেন। অসীমবাবু বলল, আচ্ছা, ওরা আসলে আমি দেখব ওরা কারা। নির্মল রায় বলল, এমনটি করতে যাবেন না, তাহলে বিপদে পড়বেন। অসীমবাবু বলল, আরে না না, তেমন কিছু করব না, আমি শুধু পরিচয় জানতে চাইব, দেখি ওরা সত্যি ভূত অথবা জিন কিনা। এই সময় হোটেলের কর্মচারী নিখিল বলল, স্যার এরা দুটোই ভূত, এদের কাছে অনেক টাকা আছে। অসীমবাবু বলল, আসলে এরা ভূত নাকি মানুষ তা আমি একটি জিনিস পরীক্ষা করলে বুঝতে পারবো। কিভাবে? এবার প্রশ্ন করলাম। ভূতরা আগুন দেখলে ভয় পায়, ওরা যদি ভূত হয় তাহলে ভয় পাবে। ওরা যখন আসবে তখন আমি ওদের কাছে গিয়ে সিগারেট চালাবো। যদি ওরা সরে যায় তাহলে ভয় পাবে, আর ভয় না পেলে ভেবে নেব এরা মানুষ।
ভূত সেজে মিষ্টি কিনতে আসে। কোনো টেররিস্টও হতে পারে। এত টাকা কোথায় পায়, দ্বিগুণ দাম দেয়। অসীমবাবুর কথাগুলো এক নাগারে বলে গেলেন। নির্মল রায় আর তেমন কথা বলল না। তবে হোটেলের দুই কর্মচারী নিখিল আর রিয়াজের ভেতর একটু উত্তেজিত দেখা গেল। যাক, আজকে কিছু একটা ঘটবে। ওই দুজন লোকের পরিচয় জানা যাবে। আমি বসে থাকলাম দেখি কিছু ঘটে কিনা। তবে রাত 12টা পেরিয়ে গেলেও কেউ আসলো না। অসীমবাবু উঠে পড়লেন বাড়ি যাওয়ার জন্য। আমিও উঠতে যাব। তখনই নির্মল রায় চোখ ইশারায় চাপা স্বরে বললেন, ওরা আসছে। অসীমবাবু রাস্তার দিকে তাকালেন। সেই দুজন লম্বা লোক হোটেলে ঢুকল। সাধারণত ওরা 12:30টার দিকে আসে। আজ আধ ঘন্টা লেট করে 1টার দিকে আসলো কেন কে জানে। ওরা 15 কেজি মিষ্টির অর্ডার দিল। হোটেলের কর্মচারী রিয়াজ আর নিখিল মিষ্টি প্যাকেট করতে থাকলো। অসীমবাবু ওদের দুজনকে দেখে অবাক হলেন। এক দৃষ্টে দেখছেন। আমি চুপচাপ বসে আছি। এই সময় অসীমবাবু হোটেলের ক্যাশ বাক্সের কাছে গিয়ে গেলেন। এই দুজন লোক ওইখানে দাঁড়িয়েছিল। অসীমবাবু ওদের গা ঘেঁষে দাঁড়ালেন। অসীমবাবু যখন ওদের কাছে গিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে যাবে, তখনই ওদের একজন ভোরকে গিয়ে একটু সরে গেল সামান্য লাফ দিয়ে। ওই সময় ভয়ানক ঘটনাটি ঘটে গেল। হঠাৎই ইলেকট্রিসিটি চলে গেল। হঠাৎ অন্ধকার হয়ে গেল। লোডশেডিংয়ে কিছুই দেখা যাচ্ছে না হোটেলের ভেতরে। প্রচণ্ড ভয় পেলাম, কিন্তু 7-8 সেকেন্ডের মধ্যে আবার চলে এলো ইলেকট্রিসিটি। আর ওই সময় আমরা অসীমবাবুকে আর দেখতে পেলাম না। এমনকি ওই দুজন অদ্ভুত লোককেও আর দেখা গেল না। আমি খুব ভয় পেলাম। নির্মল রায় খুব ভয় পেয়েছে। হোটেল কর্মচারী নিখিল আর রিয়াজ 15 কেজি মিষ্টির প্যাকেট করছিল, সেটিও নেই। আমরা ধরে নিলাম অসীমবাবুকে ওরা ধরে নিয়ে গেছে। আমি তাড়াতাড়ি হোটেল থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। হোটেলের মালিক নির্মল রায় তার কর্মচারীদের বললেন তাড়াতাড়ি সব গুছিয়ে নিতে। হোটেল বন্ধ করবেন তিনিও ভয় পেয়েছেন। হোটেলের পেছন দিকে একটি ঘর আছে, ওইখানে মিষ্টি বানানো হয়। হঠাৎ ওইখান থেকে কিছু গোঙানির অস্ফুট আওয়াজ পাওয়া গেল। আমরা ওইদিকে গিয়ে অসীমবাবুকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে মুক্ত করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অসীমবাবুর কাছ থেকে জানা যায়, সে যখন সিগারেট জ্বালাতে যায় তখনই কেউ একজন তাকে উড়িয়ে নিয়ে মারধর করে পেছনের ঘরে নিয়ে বেঁধে ফেলে রেখে আসে। সামান্য 7-8 সেকেন্ডের মাঝে এটি কী করে সম্ভব তা সে বুঝতে পারেনি। আর ইলেকট্রিসিটি কেন চলে গেল সেটিও রহস্যময়, কারণ ওই সময় লোডশেডিং হয় না কখনো। তবে একটি বিষয় নিয়ে বুঝেছি যে এদের ঘাটানো অসীমবাবুর একদম উচিত হয়নি। এখনও ওরা নির্মল রায় মিষ্টির দোকান থেকে মিষ্টি নিতে আসে। নির্মল রায়কে ওদের ব্যাপারে কিছু প্রশ্ন করলে এড়িয়ে যান এখন তিনি ওই ঘটনার পর থেকে, এবং অনেকেই এই ঘটনাটা জানে। তবে এখন নির্মল রায়ের যে দোকানটি আছে তিনি 10টার পরে সাধারণ মানুষদের জন্য দোকান পুরোপুরি বন্ধ করে দেয়, কিন্তু তিনি দোকান খোলা রাখে 2টো অবধি এখনও তাদের জন্য, সেটা কিন্তু মঙ্গলবার করে। তো এটাই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ঘটনাটি পড়ে শুনিও। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এরকম ঘটনা শোনার জন্য। এবং আমি প্রত্যেকটা সময় আমি চাই যাতে তোমাদেরকে ভালো ভালো ঘটনা যাতে আমি তোমাদেরকে উপহার দিতে পারি, এবং তোমাদেরও যাতে ভালো লাগে ঘটনা শুনতে। তো আজকের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং আজকের যে তৃতীয় যে ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ অদ্ভুত, এবং আমি যখন আজকে তৃতীয় ঘটনাটা পড়ছিলাম আমারও কিন্তু বেশ ভয় লাগছিল। আশা তোমাদেরও খুব ভালো লাগবে। এবং যারা এখন অবধি লাইক করনি, কমেন্ট করনি, প্লিজ লাইক কমেন্ট করে দাও। আমি চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। চরম ভয়ের হতে চলেছে আজকের তৃতীয় ঘটনাটি। আজকে যে তৃতীয় ঘটনা লিখেছে তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি বাংলাদেশ থেকে বলছি, আমি নাম উল্লেখ করছি না এখানে। আমার ঘটনাটা আমার চাচার মুখ থেকে শোনা এবং আমার আম্মুর কাছ থেকে শোনা। আমার আম্মু তখন অনেক ছোট। আমি আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভেতরে ছিল একটা শিমুল গাছ।
জঙ্গল থেকে দূরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলেই জানত। এবার ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা একসাথে থাকতাম। আমার এক চাচির সারা শরীরের অনেক ব্যথা ছিল, যে জন্য সে একা একা চলাচল করতে পারতো না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ির থেকে অনেকটা দূরে। আমাদের বাথরুমটাও ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে নিয়ে গেলাম সেই বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল, তখন যেটা হলো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এটা কিভাবে সম্ভব যে একা কিছু করতে পারে না, সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল। আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে গেল, সাথে আমিও গেলাম। সে সময় টর্চ লাইট ছিল না, সবাই মোমবাতি কুপি সাথে নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই একসময় জঙ্গলের ভেতরে শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল। জ্ঞান ফেরার পরও সে ঘটনাটা সম্পর্কে কিছু বলতে পারল না। পরে একটা কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো, এই বাড়িতে একটা ভালো জিন এবং শিমুল গাছটা একটি খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটা জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচির গাছের ওপর তুলে পারত, তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভালো জিন চাচিকে গাছের ওপর তুলতে দেয়নি এবং তাকে মারতেও দেয়নি। সেই কারণে আমার চাচি প্রাণে বেঁচে যায়। এই ঘটনাটি আমি আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম। আমি আমার মায়ের মতো করেই বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ঘটনাটি পড়ে শুনিও। ঘটনাটি ছোট ছিল, তবে কিন্তু বেশ অদ্ভুত ছিল। আজকের প্রথম যে 3টি ঘটনা ছিল, আজকের প্রথম 3টি ঘটনাই কিন্তু জিনের ছিল। এরকমটা কিন্তু খুবই কমই হয়, গল্প কথায় জিনের ঘটনা থাকে, তবে এরকম পরপর 3টি ঘটনা জিনের কথা কিন্তু গল্প কথায় খুব কমই থাকে। তোমাদের কেমন লাগলো 3টি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং লাস্ট যে ঘটনাটি আছে এটা বীরভূমের ঘটনা। বীরভূমে একটি ব্রাহ্মণ পরিবারের ঘটনা, এবং ব্রাহ্মণ পরিবারে একটি ছেলে মেরে যাওয়ার পরে তার সাথে এমন একটি জিনিস ঘটে গেছে, সেটা অস্বাভাবিক। সেটা শুনলে তোমরাই বুঝতে পারবে। আশা করব আজকের লাস্টের যে ঘটনাটি আছে এটা পুরোপুরি ইউনিক ঘটনা আজকের 3টি ঘটনার থেকে। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আমি কথা বাড়াচ্ছি না, আমি সোজা চলে যাব আজকের লাস্ট ঘটনায়। আজকের যে লাস্টের ঘটনাটি আছে লিখেছে নন্দিনী চৌধুরী, এবং তিনি যেভাবে লিখেছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই বলছি। আজ আমি আপনাদের একটি সত্যি ঘটনার কথা জানাচ্ছি, যা ভৌতিক কিনা ঘটনা জানি না, তবে অলৌকিক তো বটেই। ঘটনাটি আমি শুনেছি আমার এক বৌদির কাছে, উনি আবার শুনেছেন ওনার মায়ের কাছে। অনেক বছর আগের কথা। বীরভূমের এক বদিষ্ণ গ্রামে এক সম্পূর্ণ ব্রাহ্মণ পরিবার বাস করতেন। দান ধ্যান, অতিথি সেবা এবং অন্যান্য ধার্মিক আচরণের জন্য ওই পরিবারের বিশেষ খ্যাতি ছিল। অপরিচিত লোকজনদেরও বিপদে পড়লে গৃহস্বামীরা কাছে উপস্থিত হতেই এবং উপকৃত হতেন। তখন দিনে বীরভূম থেকে গয়া যাওয়ার পথ ছিল বেশ দুর্গম এবং কষ্টকর। তাই দূর দেশ থেকে প্রায় অনেক পরিচিত অপরিচিত মানুষজন তাদের পরলোকগত প্রিয়জনদের পিণ্ডদানের উদ্দেশ্যে যখন গয়ার পথে যাত্রা করতেন, তখন মাঝে ওই ব্রাহ্মণ পরিবারের রাতটুকু কাটাতেন এবং গয়ার উদ্দেশ্যে রওনা হতেন। এমনই এক সন্ধ্যায় বীরভূমের কোনো এক দূর গ্রাম থেকে সেই ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন এক ব্রাহ্মণ উপতি, নাম উমাপতি মুখোপাধ্যায়। তিনি বলেছেন গয়াধামে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে। তাই তিনি গৃহস্বামী মহাদেব মৈত্রর বাড়িতে এক রাত্রির আতিথ্য করতে এসেছেন। এই বাড়ির সকলেরই উমাপতি বাবুকে যথেষ্ট আদর যত্ন করলেন। রাত্রে খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার আগে মহাদেব বাবু উমাপতি বাবুকে সতর্ক করে বললেন, আপনি রাত্রেবেলায় দরজা খুলে কখনোই বাইরে যাবেন না। যদি নিতান্তই বাইরে যাওয়ার প্রয়োজন হয়, পাশের ঘরে ভজুয়া দারোয়ান থাকবে, ওকে ডেকে নেবেন।
উমাপতি বাবু আচ্ছা বলে শুভরাত্রি জানিয়ে শুতে গেলেন। পথশ্রমে ক্লান্ত উমাপতিবাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি বাইরে যাওয়ার প্রয়োজন অনুভব করলেন, কিন্তু গৃহকর্তার সতর্কবাণী মনে পড়ে গেল। একটু চিন্তা করলেন, কাউকে ডাকতে তার সংকোচ হলো। নতুন জায়গা, একটা দরজা খুলে বাইরে এলেন, কিন্তু বারান্দায় দাঁড়াতেই এমন একটা দৃশ্য দেখলেন যা তার সমস্ত শরীর হিম হয়ে গেল। তিনি দেখলেন একটা বিশাল আকৃতির কুচকুচে কালো কুকুর সবুজ জলজলে চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জ্ঞান হারাবার আগেই তিনি শুনলেন কুকুরটা যেন বলছে, ভয় পাবেন না, আমি ব্রাহ্মণ সন্তান ছিলাম। এক গ্রহিত পাপের ফলে মৃত্যুর পর আমার এই দশা হয়। আমার নাম ছিল কেশব চক্রবর্তী। আপনি তো গয়াধামে যাচ্ছেন, আমার নামে পিণ্ডদান করবেন দয়া করে, না হলে আমার যে মুক্তি হবে না। ভোরবেলায় বাড়ির সকলে আবিষ্কার করেন উমাপতিবাবু জ্ঞানহীন অবস্থার তার দেহটা পড়ে আছে। তারপর জল ছিটিয়ে বাতাস করে জ্ঞান ফিরলে তিনি আস্তে আস্তে সব কথা বলতে থাকেন। সব বললেন তিনি, শুনেই সবাই মুখ চাওয়াচাওয়ি করলেন। এই জন্যই আপনাকে বাইরে যেতে বারণ করেছিলাম, সে বাড়ির কর্তা বললেন। একটু সুস্থ হয়ে উমাপতিবাবু সকলকে বিদায় নিয়ে গয়াধামে রওনা দিলেন। নির্দিষ্ট দিনে নিষ্ঠার সাথে পিতৃপুরুষের পিণ্ডদান করার পর সাধ্যের সাথে কেশব চক্রবর্তীরও পিণ্ডদান করলেন। বাড়ি ফেরার পথে বীরভূমের সেই ব্রাহ্মণ পরিবারের সাথে দেখা করে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে পৌঁছে কেশব চক্রবর্তী পিণ্ডদানের কথা জানানোর আগেই শুনলেন এই একই দিনে কালো কুকুরটি মারা গেছে। উমাপতিবাবু ভাবলেন, যাক, তার আত্মার মুক্তি লাভ করেছে। এটাই ছিল ঘটনা। আজকের 4টে ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং ভয়ের ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং যারা রেগুলার গল্পকথার ঘটনা শোনো তাদেরকে তো জানোই আমি একটা কথাই বলি, যারা ঘটনার শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলো না, কারণ লাইক কমেন্ট না করলে ঘটনার রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। তাই আমি প্রত্যেকটা মুহূর্তে আমি বলি তোমাদেরকে, যদি ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টটা করে দিও। কেমন লাগলো আজকে 4টি ঘটনা অবশ্যই জানিও। অনেক ধন্যবাদ আজকের ঘটনা 4টি শোনার জন্য। দেখা হচ্ছে সামনে।